প্রত্যেকটা সরকারি চাকরির পরীক্ষায় দেখা যাচ্ছে যে ইভিএস বা এনভায়রনমেন্ট বা পরিবেশ থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন দিচ্ছে। সে তোমার এসএসসির পরীক্ষা হোক, সে তোমার রেলওয়ের পরীক্ষা হোক, সে তোমার পুলিশের পরীক্ষা হোক, সে তোমার ফুড এসআই হোক, প্রত্যেকটা পরীক্ষায় দেখা যাচ্ছে যে এনভায়রনমেন্ট থেকে প্রশ্ন দিচ্ছে। এমনকি তোমরা জানো যে টেট পরীক্ষায় 30 নম্বর থাকে ইভিএস থেকে বা পরিবেশ থেকে। তো আজকে তোমাদের জন্য আমি ইভিএসের একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, যেটা প্রত্যেকটা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, ইকোলজি এবং ইকোসিস্টেম। এই ইকোলজি এবং ইকোসিস্টেম থেকে আমরা বিগত বছরের বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্নপত্র আজকে সলভ করব। তো চলো দেখে নিই প্রথম প্রশ্ন আমাদের কী রয়েছে। দেখো, প্রথম প্রশ্ন রয়েছে, কোনো স্থানের জীবগোষ্ঠী ও পরিবেশের মধ্যে পারস্পরিক সম্পর্কের ফলে উদ্ভূত অবস্থাকে কি বলে? এসএসসি সিজিএলে আসা প্রশ্ন এটা। কোনো স্থান, কোনো নির্দিষ্ট স্থানের মধ্যে যে টোটাল জীবগোষ্ঠী রয়েছে, জীবগোষ্ঠী এবং তার সঙ্গে সঙ্গে কী রয়েছে, পরিবেশ, এর পারস্পরিক যে সম্পর্ক, এই সম্পর্কের ফলে উদ্ভূত অবস্থাকে বলা হচ্ছে বাস্তুতন্ত্র। কি বলা হচ্ছে? বাস্তুতন্ত্র বলা হচ্ছে। জীবগোষ্ঠী বলতে তোমার উদ্ভিদ গোষ্ঠীকে বোঝাচ্ছে, প্রাণী গোষ্ঠীকে বোঝাচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে অণুজীবকে বোঝাচ্ছে। এবং তার সঙ্গে সঙ্গে পরিবেশ, পরিবেশের বিভিন্ন উপাদান তোমরা জানো, জল, বায়ু, মাটি, এই সমস্ত জিনিসপত্রগুলোকে একসঙ্গে মিলে আমরা তৈরি করছি কি? বাস্তুতন্ত্র। পরের প্রশ্ন দেখে নাও কি আছে। বলেছে, পুষ্টি স্তর অনুসারে মানুষ কোন শ্রেণীর অন্তর্গত? তোমরা জানো যে মানুষ বা অন্যান্য জীবেরা কী করে? খাদ্য গ্রহণ করছে। তো এই অনুযায়ী প্রথম শ্রেণীর খাদক, দ্বিতীয় শ্রেণীর খাদক এরকমভাবে ভাগ করা হয়। তো মানুষ কার মধ্যে পড়ছে? মানুষ সব কিছুই খায়, এই জন্য মানুষকে বলা হচ্ছে সর্বভুক। কী বলা হচ্ছে? সর্বভুক বলা হচ্ছে। উৎপাদক কারা? উৎপাদক যারা হচ্ছে তোমার খাদ্য উৎপন্ন করছে, সূর্যের শক্তিটাকে গ্রহণ করে সালোক সংশ্লেষের মাধ্যমে খাদ্য উৎপন্ন করছে। কারা করছে এগুলো? সবুজ উদ্ভিদরা করছে। এবং শাকাশি কারা? শাকাশি হচ্ছে তোমার যারা প্রথম শ্রেণীর খাদক, তাদেরকে শাকাশি বলা হচ্ছে। এরা ডাইরেক্টলি কী করছে? উৎপাদকদেরকে বা সবুজ যে উদ্ভিদগুলো রয়েছে তাদেরকে খাদ্য হিসেবে গ্রহণ করছে। এরা হচ্ছে শাকাশী প্রাণী, এরা কোনো মাংসাশী নয়। আর মাংসাশী বুঝতেই পারছো, যারা হচ্ছে তোমার মাংস গ্রহণ করছে, মানে এই উৎপাদকের খাদ্য যারা খাচ্ছে তারা প্রথম শ্রেণীর খাদক, প্রথম শ্রেণীকে যারা খাচ্ছে তারা দ্বিতীয় শ্রেণীর খাদক। এই দ্বিতীয় শ্রেণীর খাদকগুলো কি হচ্ছে? না মাংসাশী হচ্ছে, ঠিক আছে। আর মানুষ হচ্ছে সর্বভুক, এটা মনে রাখবে। নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে। নেক্সট প্রশ্ন হচ্ছে তোমার এসএসসিতে আসা প্রশ্ন এবং আরআরবিতে আসা প্রশ্ন। আরআরবি মানে কি? রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড, ঠিক আছে। মানে রেলওয়েতে আসা প্রশ্ন, এসএসসিতে আসা প্রশ্ন। কি বলেছে প্রশ্ন? স্বাভাবিক বিয়োজকের উদাহরণ হলো। বিয়োজক কোনটা? নিচের কোনটাকে বিয়োজক বলা হচ্ছে? আমার এখানে সঠিক উত্তর কি হচ্ছে? ব্যাকটেরিয়া এবং ছত্রাক, এগুলোকে বিয়োজক বলা হয়। যখন কোনো উদ্ভিদ বা কোনো প্রাণী মারা যায় তাদেরকে আবার কি করে? বিয়োজিত করে সরল অংশে ভাগ করে দেওয়া হয়, পরিবেশে আবার উপাদানগুলোকে ফিরিয়ে দেওয়া হয়। কারণ আমাদের শরীর সেই সমস্ত প্রোটিন, এই সমস্ত ফ্যাট এইগুলো নিয়ে তৈরি হয়েছে, জল এই সমস্ত নিয়ে তৈরি হয়েছে। এগুলো কি হচ্ছে? আবার পরিবেশের মধ্যে সরল অংশগুলোকে ফিরিয়ে দেওয়া হয়েছে। মানে প্রোটিনের মধ্যে কি আছে? অ্যাকচুয়ালি কার্বন আছে, হাইড্রোজেন আছে, নাইট্রোজেন আছে, অক্সিজেন আছে, এগুলো মিলে তৈরি হয় প্রোটিন, ফ্যাট, এগুলো নিয়ে তৈরি হচ্ছে। তো এগুলোকে আবার সরল অংশে ভাগ করে পরিবেশের মধ্যে ফিরিয়ে দেওয়া হচ্ছে। তাহলে এটা হচ্ছে তোমার ব্যাকটেরিয়া এবং ছত্রাক, অণুজীবরা এই কাজগুলো করছে। অণুজীবদেরকে কি বলা হচ্ছে? না বিয়োজক বলা হচ্ছে। ক্লিয়ার? পরের প্রশ্ন দেখে নাও কি আছে। পরের প্রশ্ন বলেছে, পৃথিবীতে জীবের বসবাসযোগ্য অঞ্চলগুলিকে এক কথায় কী বলা হয়? জীবের বসবাসযোগ্য অঞ্চল যেগুলো রয়েছে তাকে এক কথায় বলা হচ্ছে জীবমণ্ডল। কী বলা হচ্ছে? না জীবমণ্ডল বলা হচ্ছে, বা হচ্ছে তোমার জীবমণ্ডল বলা হচ্ছে। অনেকে বলে জীবমণ্ডল আবার কি? হ্যাঁ, তো জীবমণ্ডল যাই বলবে না কেন, তাহলে পরে জীবমণ্ডল এখানে বলা হচ্ছে না যে প্রাণীগুলো বসবাস করছে তাদের স্থানগুলোকে প্রাণী প্লাস উদ্ভিদ, প্রাণী প্লাস উদ্ভিদকে মিলিয়ে আমাদের জীব বলা হচ্ছে। তাহলে এগুলোর বসবাসযোগ্য স্থানকে এক কথায় বলা হচ্ছে তোমার জীবমণ্ডল, ঠিক আছে। আর হচ্ছে তোমার বাস্তুতন্ত্র তো বলে দিলাম যে পরিবেশের সঙ্গে জীবেদের যে সম্পর্ক রয়েছে তাকে বলা হচ্ছে বাস্তুতন্ত্র বলা হচ্ছে, ঠিক আছে। প্রাণী জগৎ, জীবজগতের মধ্যেই এই জীবমণ্ডলের মধ্যে একটা পার্ট হচ্ছে তোমার প্রাণী জগৎ, একটা পার্ট হচ্ছে তোমার উদ্ভিদ জগৎ, আর একটা পার্ট কি? আর একটা পার্ট হচ্ছে তোমার অণুজীব জগৎ, আর একটা পার্ট হচ্ছে তোমার অণুজীব জগৎ। তাহলে জীবমণ্ডলের মধ্যে 3টে পার্ট পেয়ে গেলে, একটা হচ্ছে তোমার প্রাণী জগৎ, একটা হচ্ছে তোমার উদ্ভিদ জগৎ, একটা হচ্ছে তোমার অণুজীব জগৎ, আমরা পেয়ে গেলাম, ঠিক আছে। পরের প্রশ্ন দেখে নাও কি আছে। পরের প্রশ্ন বলেছে, ইকোলজিক্যাল পিরামিড প্রথম কে প্রবর্তন করেন? তাহলে ইকোলজিক্যাল পিরামিড প্রথম প্রবর্তন করেন কে? তোমরা ভাববে যে পিরামিড মানে এখানে মিশরের পিরামিডকে বোঝানো হচ্ছে। না, এখানে মিশরের পিরামিডকে বোঝানো হচ্ছে না, এখানে ইকোলজিক্যাল পিরামিডকে বোঝানো হচ্ছে। কীভাবে? এরকমভাবে একটা পিরামিড তৈরি করেছেন। কীভাবে তৈরি করেছেন? না, নিচে সবচেয়ে নিচে থাকবে উৎপাদক, উৎপাদকদেরকে যে খাবে সেটা হচ্ছে প্রথম শ্রেণীর খাদক, তাকে যে খাবে দ্বিতীয় শ্রেণীর খাদক, এইভাবে তাকে যে খাবে তৃতীয় শ্রেণীর খাদক, এরকমভাবে চলছে। তাহলে এরকমভাবে একটা জিনিস তৈরি করেছেন। কে তৈরি করেছেন? বিজ্ঞানী লিন্ডে ম্যান তৈরি করেছেন। বিজ্ঞানী লিন্ডে ম্যান হচ্ছে তোমার এটা প্রথম তৈরি করেছেন এই ইকোলজিক্যাল পিরামিড। এবার যত ওপর দিকে যাচ্ছে এরকম পিরামিড হচ্ছে কেন? কারণ নিচের দিকে উৎপাদকের সংখ্যা সবচেয়ে বেশি, উৎপাদকের সংখ্যা, সবুজ উদ্ভিদের সংখ্যা সবচেয়ে বেশি বলে এখানে সবচেয়ে বেশি সংখ্যায় রাখা হচ্ছে। তার থেকে কিছুটা কম হচ্ছে একে যে খাচ্ছে প্রথম শ্রেণীর খাদক, তাকে যে খাচ্ছে দ্বিতীয় শ্রেণীর খাদক, তাকে যে খাচ্ছে দ্বিতীয় শ্রেণীর খাদক। এইভাবে সংখ্যা যত উপরের দিকে যাবে তত হচ্ছে তোমার কী হবে? সংখ্যাটা কমবে। তাহলে উপরের দিকে গেলে কমবে বলে এখানে আস্তে আস্তে এরকমভাবে পিরামিড আকারে দেখানো হয়েছে। বিজ্ঞানী লিন্ডে ম্যান এটা প্রথম দেখিয়েছেন। এবং আরেকটা তোমার কোয়েশ্চেন পরীক্ষা দিয়ে দেয় যে লিন্ডে ম্যানের একটা সূত্র আছে 10% ল, 10% সূত্র বলা হচ্ছে। 10% ল বা 10% সূত্র, এটাও মনে রাখবে কে দিয়েছেন? বিজ্ঞানী লিন্ডে ম্যানই দিয়েছেন। পরের প্রশ্ন দেখে নাও কি বলেছে।
বাস্তুতন্ত্রে শক্তি প্রবাহের একককে কি বলে? বাস্তুতন্ত্রে যে শক্তি প্রবাহ হচ্ছে, শক্তি, এই যে বললাম 10% ল, এই শক্তি প্রবাহের একককে কি বলা হয়? 10% লটা একটু বলে দিচ্ছি, তার আগে এর উত্তরটা বলে দিই। শক্তি প্রবাহের একককে বলা হচ্ছে কিলো ক্যালোরি। কি বলা হচ্ছে? কিলো ক্যালোরি বলা হচ্ছে। এখানে দেখবে শর্ট ফর্মে KCAL লেখে, কিলো ক্যালোরি মানে KCAL লিখে দেয়। তাহলে এই শক্তি প্রবাহের একক হচ্ছে তোমার কিলো ক্যালোরি। এবার 10% লটা বললে বুঝতে পারবে কীভাবে শক্তি প্রবাহ হচ্ছে। তুমি দেখো এখানে কী রয়েছে, আগের কোশ্চেনে চলে আসি। এখানে দেওয়া আছে এখানে উৎপাদক। এই উৎপাদক কীভাবে তৈরি করছে খাদ্য? সূর্যের আলোকে নিয়ে, যে সূর্যের যে শক্তি রয়েছে সেই সৌরশক্তিকে তারা কী করছে না নিজেদের মধ্যে রাসায়নিক শক্তিরূপে কি আবদ্ধ করছে সালোক সংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে। 1% মতো যে সৌরশক্তি টোটাল শক্তিটা পৃথিবীতে আসে তার মাত্র 1% হচ্ছে তোমার কী করে না নিজের মধ্যে সঞ্চয় করতে পারে, নিজের মধ্যে রাখতে পারে, নিজের মধ্যে রাসায়নিক শক্তিরূপে সঞ্চয় করতে পারছে সালোক সংশ্লেষের মাধ্যমে। এবার এই 1% যে শক্তি সঞ্চয় করলো উদ্ভিদরা, একে যে খাবে মানে হচ্ছে তোমার প্রথম শ্রেণীর খাদ্যটা খাচ্ছে, মনে করো কেউ একটা খাচ্ছে, গরু ছাগল কেউ একটা এই উদ্ভিদদেরকে খাচ্ছে, তাহলে পরে তারা কী করবে? তারা হচ্ছে তোমার এর 10% শক্তি তার দেহের মধ্যে নিতে পারবে। তার মানে এর 10% করলে পরে 0.1% চলে আসে। তাহলে 0.1% হচ্ছে তোমার প্রথম শ্রেণীর খাদকের দেহে চলে গেল। কোথা থেকে না উৎপাদক থেকে চলে গেল। আবার যখন একে যে খাবে দ্বিতীয় শ্রেণীর খাদক হবে তখন এর 10% হচ্ছে তোমার ওর দেহে চলে যাবে, মানে 0.01% চলে যাবে দ্বিতীয় শ্রেণীর খাদকের দেহের মধ্যে। তাহলে এই 10% করতে করতে কমতে কমতে যাচ্ছে, এটাকে বলা হচ্ছে 10% ল, 10% বা 10% সূত্র বলা হয়। এইভাবে 10% কমতে 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 যাচ্ছে, মানে প্রথম উৎপাদক যেটা পাচ্ছে তৈরি করছে খাদ্যটা সেটা 10% যাচ্ছে পরেরটার দেহে, মানে 90% কী হচ্ছে না মাঝখানে কোথাও একটা ওর দেহের মধ্যে কাজে লাগছে বা নষ্ট হয়ে যাচ্ছে, তার 10% যাচ্ছে পরেরটার দেহে, তার 10% যাচ্ছে পরেরটার দেহে। এইভাবে চলছে হচ্ছে তোমার শক্তি প্রবাহটা চলছে, এবং এটা চলছে কিলো ক্যালোরিতে। কী হচ্ছে শক্তি প্রবাহের একক দেখবে কিলো ক্যালোরির মধ্যে বলে দেয় যে 1 গ্রাম প্রোটিনকে ভাঙলে 4.3 কিলো ক্যালোরি শক্তি পাওয়া যায়, 1 গ্রাম ফ্যাটকে ভাঙলে পারে কত শক্তি পাওয়া যাচ্ছে? 9.3 কিলো ক্যালোরি শক্তি পাওয়া যায়। 1 গ্রাম প্রোটিন থেকে 4.3 কিলো ক্যালোরি শক্তি, 1 গ্রাম শর্করা বা কার্বোহাইড্রেট থেকে পাওয়া যাচ্ছে 4.1 কিলো ক্যালোরি শক্তি। ঠিক আছে, তাহলে এটা আমরা পেয়ে গেলাম, পরীক্ষাগুলো দিয়ে দেয়, আমি এগুলো বলে দিলাম। পরের প্রশ্ন দেখে নাও কি আছে। পৃথিবীর স্থায়ী বৃহত্তম বাস্তুতন্ত্র কোনটা? পৃথিবীর স্থায়ী বৃহত্তম বাস্তুতন্ত্র নাম জানতে চেয়েছে। বাস্তুতন্ত্রকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে, স্থলভাগের বাস্তুতন্ত্র, জলভাগের বাস্তুতন্ত্র, তার মধ্যে জলভাগের মধ্যে ভাগ আছে, কোথাও হ্রদের বাস্তুতন্ত্র, সমুদ্রের বাস্তুতন্ত্র, নদীর বাস্তুতন্ত্র, এরকমভাবে ভাগ করে দেওয়া হয়েছে। তো ওইগুলোর মধ্যে সবচেয়ে বৃহত্তম যেটা সেটা হচ্ছে তোমার সমুদ্রের বাস্তুতন্ত্র। সমুদ্রের মধ্যে বিশাল পরিমাণে উদ্ভিদ রয়েছে, বিশাল পরিমাণে প্রাণী রয়েছে, অণুজীব রয়েছে, এই জন্য সবচেয়ে বেশি থাকার জন্য বৃহত্তম বাস্তুতন্ত্র বলা হচ্ছে তোমার। এবং সমুদ্রে তুমি জানো এলাকাও বেশি হয়, তো হচ্ছে তোমার এই কারণের জন্য সমুদ্রের বাস্তুতন্ত্রকে বৃহত্তম স্থায়ী বাস্তুতন্ত্র বলা হচ্ছে। পরের প্রশ্ন দেখে নাও কি আছে। নেক্সট প্রশ্ন বলেছে যে বাস্তুতন্ত্রে জীব ভর হবে, এটা জীব ভর বেশি তাকে কি বলা হয়? জীব ভর কোনটার মধ্যে বেশি জানতে চেয়েছে এখানে। তাহলে এখানে আমার সঠিক উত্তর কোনটা হচ্ছে? সঠিক উত্তর হচ্ছে জঙ্গল। জঙ্গলের মধ্যে দেখবে জীবভর সবচেয়ে বেশি পাওয়া যায়, কারণ এখানে উদ্ভিদের পরিমাণটাও বেশি, প্রাণীর সংখ্যাও এখানে বেশি রয়েছে। তাহলে জীবভর এখানে বেশি পরিমাণে পাওয়া যাচ্ছে কোথায় না জঙ্গলের মধ্যে। পরের প্রশ্ন দেখে নাও কি বলেছে। বলেছে সূর্য থেকে আসা 1 একক শক্তির যতটা সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় উৎপাদক স্তরে আবদ্ধ হয়। আমি একটু আগেই বললাম যে সূর্য থেকে যে আগত শক্তিটা আসে সেটা হচ্ছে তোমার কত পার্সেন্ট উৎপাদকরা বা হচ্ছে সবুজ উদ্ভিদরা নিজের দেহের মধ্যে সঞ্চয় করে রাখতে পারে রাসায়নিক শক্তিরূপে, সেটা হচ্ছে 1%। কত পার্সেন্ট? 1.0% বা 1% হচ্ছে তোমার নিজের দেহের মধ্যে সঞ্চয় করে রাখতে পারে। ঠিক আছে, আচ্ছা এই যে খাদ্য যে সম্পর্ক রয়েছে, কীভাবে সালোক সংশ্লেষ করছে উদ্ভিদরা, কীভাবে খাদ্য তৈরি করছে, বা উৎপাদকের দেহ থেকে খাদ্য কীভাবে প্রথম শ্রেণীর খাদ্যটা খাচ্ছে, প্রথম শ্রেণী থেকে দ্বিতীয় শ্রেণীতে যাচ্ছে, দ্বিতীয় শ্রেণী থেকে তৃতীয় শ্রেণীতে যাচ্ছে, এইভাবে বললাম যে খাদ্য তোমার পিরামিড তৈরি হচ্ছে খাদ্য, তারপর দেখবো আমরা শৃঙ্খল তৈরি হচ্ছে, খাদ্য জাল তৈরি হচ্ছে। পরিবেশ সম্পর্কে যদি তোমাকে ডিটেলসে জানতে হয়, শুধু পরিবেশ নয়, পরিবেশের সঙ্গে সঙ্গে যদি তোমাকে সায়েন্সের প্রত্যেকটা পার্ট মানে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এগুলো সম্পর্কে তোমাকে বিস্তারিতভাবে যদি পড়তে হয়, কারণ তোমাকে পড়তে হবেই, তুমি যদি সরকারি চাকরির পরীক্ষা দাও তাহলে তোমাকে ডেপথে নলেজ নিতে হবে, কারণ আজকালকার দিনে যে প্রশ্নগুলো আসছে সেগুলো ওপর লেভেলে আসছে না। সায়েন্সের ওই 500টা 1000টা কোশ্চেন মুখস্থ করে গেলে তুমি সেই কোশ্চেনের অ্যান্সার দিতে পারবে না, তাহলে অন্যদের থেকে কম্পিটিশনে পিছিয়ে যাবে। তুমি জানো কম্পিটিশন কত হাই লেভেলের হচ্ছে, কাট অফ কত হাই চলে যাচ্ছে দিন দিন। তো সেই পয়েন্ট অফ ভিউ থেকে দেখতে গেলে পারে সায়েন্সটাকে তোমাকে ভালো করে পোক্ত করতে হবে, তোমাকে নলেজ নিতে হবে, কনসেপ্ট নিতে হবে, এবং এর জন্য তোমাকে অবশ্যই যুক্ত হতে হবে ইও স্টাডি অ্যাপের মধ্যে, যেখানে আমি পুরো সায়েন্সটা পড়াচ্ছি। বিভিন্ন কোর্সের ভেতরেও সায়েন্সটা রয়েছে। তুমি যদি এসএসসির কোর্স নাও, রেলওয়ের কোর্স নাও, সেখানে দেখবে সায়েন্স পার্টটা আমি করিয়েছি, অন্যান্য স্যার ম্যাডামরা অন্যান্য সাবজেক্টগুলো করাচ্ছেন। তো আমি আমার সাবজেক্টে তোমাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি, যদি তুমি আমার কাছ থেকে সায়েন্সটা পড়ো তাহলে পরে তুমি যে কোনো পরীক্ষায় 100% তুমি কমন পেতে পারো, কারণ সায়েন্সটা আমি এইভাবেই করাচ্ছি, পুরো কনসেপচুয়াল ভিত্তিতে বেসিক থেকে অ্যাডভান্স লেভেল অবধি পড়াচ্ছি ছেলেপুলেদেরকে, যাতে কিনা যেখান থেকে
প্রশ্ন আসুক না কেন সে তার সঠিক উত্তর করে আসতে পারবে, কিন্তু কষ্ট সহকারে তোমাকে পড়তে হবে, কষ্ট না করলে কেষ্ট মিলবে না। হয়তো কঠিন লাগবে সায়েন্সটা, যারা হচ্ছে তোমার অন্য ব্যাকগ্রাউন্ড থেকে এসেছে, আর্টস থেকে বা অন্যান্য কমার্স থেকে এসেছে, কিন্তু যদি তুমি ভালো করে একবার পড়ে নিতে পারো, গ্রিপ করে নিতে পারো, তাহলে তুমি যে কোনো পরীক্ষার ক্ষেত্রে এমসিকিউ লেভেলে যত পরীক্ষা আছে, অল ইন্ডিয়া লেভেলে, স্টেট লেভেলে, সমস্ত পরীক্ষা তুমি একবারে ক্র্যাক করতে পারবে। তো চলো বিস্তারিত জানতে তুমি নিচে কন্ট্যাক্ট নাম্বারে কল করতে পারো। তো আমাদের পরের কোশ্চেন চলে আসছি। পরের কোশ্চেন কি দেখে নাও। পরের কোশ্চেন বলেছে খাদ্য শৃঙ্খলে যে স্তরে জীবের সংখ্যা সবচেয়ে বেশি। সবচেয়ে বেশি কোন স্তরে বললাম? সবচেয়ে বেশি হচ্ছে উৎপাদকের স্তরে রয়েছে, উৎপাদকের সংখ্যা সবচেয়ে বেশি রয়েছে, আমরা উৎপাদক পেয়ে গেলাম এখানে সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখে নাও কি আছে, বলেছে খাদ্য শৃঙ্খলের সূচনা হচ্ছে। খাদ্য শৃঙ্খলের সূচনা কোথা থেকে হয়? আমরা যে খাদ্য পিরামিড বললাম একটু আগে, খাদ্য পিরামিডের নিচে কি ছিল? উৎপাদক ছিল। এই উৎপাদকরা কি করছিল? সালোক সংশ্লেষের মাধ্যমে সূর্যের শক্তিটাকে নিজের দেহে সঞ্চয় করছিল। তাহলে সালোক সংশ্লেষের মাধ্যমে সূচনা হচ্ছে, এবং এই উৎপাদকরা কি করছে না, উৎপাদকরা সৌরশক্তিকে আবদ্ধ করছে, তারপরে উৎপাদকের দেহ থেকে প্রথম শ্রেণীর দেহে যাচ্ছে, প্রথম শ্রেণী থেকে দ্বিতীয় শ্রেণীর দেহে যাচ্ছে। মনে করো এখানে উৎপাদক রয়েছে, ঘাস রয়েছে, ঠিক আছে, ঘাসকে কে খাচ্ছে? ঘাসকে হচ্ছে তোমার, এরা হচ্ছে উৎপাদক। এই সালোক সংশ্লেষের মাধ্যমে খাদ্যদ্রব্যকে সঞ্চয় করলো, রাসায়নিক শক্তিরূপে সঞ্চয় করে নিল, ঠিক আছে, সৌরশক্তিটাকে সঞ্চয় করলো। এবার একে খাচ্ছে মনে করো ঘাস বা ছাগল বা হরিণ বা কিছু একটা মনে করো, ঠিক আছে, তাহলে এটা হরিণ খাচ্ছে, কে হরিণ খাবার কে খাচ্ছে? বাঘ খাচ্ছে। তাহলে এইভাবে কি হচ্ছে না, শক্তি প্রবাহ হচ্ছে। এটাই হচ্ছে আমার একটা খাদ্য শৃঙ্খল। এই যে শৃঙ্খলের মধ্যে চলছে, পরপর যাচ্ছে, একে তৈরি করলো, ওকে ও খেলো, ওকে ও খেলো, ঠিক আছে, হ্যাঁ, তারপরে এইরকমভাবে চলছে। এটা হচ্ছে তোমার খাদ্য শৃঙ্খল। খাদ্য শৃঙ্খল হচ্ছে তোমার চেন সিস্টেমে চলবে। খাদ্য শৃঙ্খলের মধ্যে ভাগ আছে, বনের একটা খাদ্য শৃঙ্খল হয়, একটা জলের খাদ্য শৃঙ্খলা আলাদা হচ্ছে, তোমার পুকুরের খাদ্য শৃঙ্খল আলাদা হচ্ছে। এরকমভাবে খাদ্য শৃঙ্খলের পার্টগুলো তোমাদেরকে বিস্তারিতভাবে জানতে হবে, পরীক্ষা দিয়ে দেবে যে এই নিচের খাদ্য শৃঙ্খলটি বনভূমির খাদ্য শৃঙ্খল, না হচ্ছে তোমার জলভূমির খাদ্য শৃঙ্খল, না কীরকম খাদ্য শৃঙ্খল, এরকমভাবে তোমাকে পড়তে হবে। বা এরকমভাবে দিয়ে দিল একটা, বললো এর মধ্যে দ্বিতীয় শ্রেণীর খাদক কোনটা বা প্রথম শ্রেণীর খাদক কোনটা, এরকমভাবে তোমাকে কোয়েশ্চেন ঘুরিয়ে ফিরিয়ে আজকালকার দিনে দিতে পারে। তাহলে এগুলো কনসেপ্ট জানলে পারে তুমি সহজেই তার উত্তর দিতে পারবে। আমরা পরের প্রশ্নে চলে আসছি। স্বর্ণলতা এবং উকুন হলো। স্বর্ণলতার উকুন এটা কি তুমি জানোই? স্বর্ণলতা উকুন হচ্ছে তোমার আমাদের পরজীবী, পরের দেহে বসবাস করছে। তাহলে এগুলো হচ্ছে তোমার পরজীবী, আমরা বলতে পারি পরজীবী জীব, পরজীবী জীব। তার মধ্যে উকুন হচ্ছে তোমার বহিঃপরজীবী, ঠিক আছে। আবার পরীক্ষা দিয়ে দেয়, এর ডিপে কোশ্চেন দিয়ে দেয় কৃমি কীরকম উদ্ভিদ, কীরকম প্রাণী, উদ্ভিদ না কীরকম প্রাণী। তাহলে কৃমি হচ্ছে কীরকম প্রাণী হবে? এটা হচ্ছে তোমার পরজীবী, কিন্তু অন্তঃপরজীবী। দেখো দেহের ভেতরে রয়েছে, ভেতরে থাকলে অন্তঃপরজীবী হয়, দেহের বাইরে থাকলে পরে কী হয়? বহিঃপরজীবী হয়। তাহলে উকুন হচ্ছে তোমার বহিঃপরজীবী, কৃমি হচ্ছে তোমার অন্তঃপরজীবী। এগুলো একটু মনে রাখবে। পরের প্রশ্ন দেখে নাও, বলেছে নাইট্রোজেন স্থিতিকারী একটি ব্যাকটেরিয়া হলো। নাইট্রোজেন স্থিতিকারী ব্যাকটেরিয়ার নাম জানতে চেয়েছে। কী হবে আমার সঠিক উত্তর? সঠিক উত্তর হবে অ্যাজোটোব্যাক্টর। অ্যাজোটোব্যাক্টর এগুলো হচ্ছে তোমার কী করে? নাইট্রোজেনকে স্থিতিকরণ করে। মনে রাখবে উদ্ভিদরা এই যে পরিবেশে যে নাইট্রোজেন রয়েছে, আমরা যাকে বলি পরিবেশের মধ্যে নাইট্রোজেন আছে 78%-এর মতো, তো 78% নাইট্রোজেনকে পরিবেশটা সরাসরি গ্রহণ করতে পারে না। তাদের যে নাইট্রোজেন লাগে, তাদের যে অক্সিজেন লাগছে নিয়ে নিচ্ছে, উদ্ভিদে অক্সিজেন নেয়, উদ্ভিদে কার্বন ডাইঅক্সাইড লাগছে ওরা নিয়ে নিচ্ছে, কিন্তু পরিবেশ থেকে নাইট্রোজেনকে সরাসরি নিতে পারে না। নাইট্রোজেনগুলো আগে মাটির মধ্যে যাবে, মাটি থেকে তারপরে হচ্ছে তোমার বিভিন্ন যৌগের মাধ্যমে, নাইট্রোজেন ঘটিত যৌগের মাধ্যমে ওরা কী করবে? খনিজ লবণের মাধ্যমে উদ্ভিদরা মূলের সাহায্যে জল এবং যে খনিজ লবণ নেয় সেখান থেকে নাইট্রোজেনগুলোকে নিয়ে নেবে, এবং হচ্ছে তোমার এইভাবে তারা এই সাহায্য করছে, যারা হচ্ছে তোমার কি এই অ্যাজোটোব্যাক্টর সাহায্য করছে। আর একটা দিকে পরীক্ষায় দিয়ে দেয় রাইজোবিয়াম। রাইজোবিয়াম হচ্ছে তোমার ওই যে তোমার মটর জাতীয় গাছের মূলে থাকে রাইজোবিয়াম। এরা কী করছে? বায়ু নাইট্রোজেনকে সরাসরি উদ্ভিদের মূলের ভেতরে, মাটির ভেতরে সঞ্চয় করছে, মূলকে দিয়ে দিচ্ছে, বলে দাদা আপনি নিন নাইট্রোজেন, ঠিক আছে। তাহলে পরে এইভাবে সাহায্য করছে, পরীক্ষাগুলো দিয়ে দেয়। তাহলে নাইট্রোজেন যদি মাটির মধ্যে না আসে তাহলে উদ্ভিদরা গ্রহণ করতে পারবে না। তাহলে এইভাবে উদ্ভিদরা নাইট্রোজেন, এই জন্য নাইট্রোজেন স্থিতিকরণ করতে হচ্ছে, ঠিক আছে। নাইট্রোজেন স্থিতিকরণে সাহায্য করছে এখানে অ্যাজোটোব্যাক্টর, আর একটা বললাম রাইজোবিয়াম। পরের প্রশ্ন দেখে নাও কি আছে। কোন অরণ্যে সুন্দরী প্রজাতির গাছ দেখা যায়? ঠিক আছে, ভাববে না সুন্দরী প্রজাতির গাছ মানে সুন্দরী গাছ, ঠিক আছে, মানে ওই সুন্দরী গাছ, ঠিক আছে, তোমরা যে ভাষায় দেখো, তাহলে ওই সুন্দরী না, এখানে সুন্দরী একটা গাছের নাম জানতে চেয়েছে। সুন্দরী গাছ, সুন্দরী গরান, এগুলো তোমরা জানো। তাহলে সুন্দরী গরান হচ্ছে তোমার এগুলো ম্যানগ্রোভ, এগুলো হচ্ছে ম্যানগ্রোভ অরণ্য, ম্যানগ্রোভ গাছ আমরা বলি। তাহলে এই ম্যানগ্রোভ জাতীয় গাছ কোথায় জন্মায়? যে সুন্দরী গরান এগুলো দেখবে সুন্দরবন এলাকার দিকে এই সমস্ত জন্মাচ্ছে, যেখানে কর্দমাক্ত মাটি থাকছে, লবণাক্ত মাটি থাকছে, সেই সমস্ত জায়গায় এই সমস্ত গাছগুলো জন্মাচ্ছে। এবং এদের কি রয়েছে? শ্বাসমূল থাকে আর ঠেসমূল থাকে, ঠিক আছে। যেহেতু এই সমস্ত কর্দমাক্ত মাটিতে জন্মাচ্ছে, তারপরে কীভাবে পড়ে যেতে পারে, ওই জন্য ঠেস দিয়ে তার কারণে ঠেসমূল লেখে দেয় ওদেরকে, ঠিক আছে, ঠেসমূল দিয়ে দেওয়া হয়। আর যেহেতু লবণাক্ত মাটিতে জন্মাচ্ছে, তারা যে শ্বাসকার্য গ্রহণ করার জন্য অক্সিজেন, বললাম অক্সিজেন নেয়, তাহলে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড এই সমস্ত গ্রহণ করার জন্য ওদের কী থাকে? শ্বাসমূল বেরিয়ে যায়, দূর দূর থেকে শ্বাসমূল বেরিয়ে যায়। তাহলে পরীক্ষা দিতে পারে যে শ্বাসমূল কাদের আছে, ঠেসমূল কাদের আছে। তাহলে এই সমস্ত ম্যানগ্রোভ অরণ্য আছে। ম্যানগ্রোভ অরণ্যের মধ্যে কোন কোন গাছ পড়ছে? সুন্দরী, গরান, গেও, এই সমস্ত গাছগুলো পড়ছে। পরের প্রশ্ন দেখে নাও।
প্রাথমিক, গৌণ আর প্রগৌণ খাদকের ভিত্তি কী? ঠিক আছে, প্রাথমিক খাদক মানে হচ্ছে তোমার যারা উৎপন্ন করছে তাদেরকে যে খাচ্ছে সেগুলো প্রাথমিক খাদক, তাদেরকে প্রাথমিককে যে খাচ্ছে সেগুলো হচ্ছে দ্বিতীয় শ্রেণীর খাদক, ওই দ্বিতীয় শ্রেণীর খাদককেই বলা হচ্ছে গৌণ খাদক। ঠিক আছে, আবার দ্বিতীয়কে যে খাচ্ছে সে হচ্ছে তৃতীয় শ্রেণীর খাদক, ওগুলোকে বলা হচ্ছে প্রগৌণ খাদক। এগুলোর ভিত্তি কী? এগুলোর ভিত্তি হচ্ছে তোমার খাদ্য খাদক সম্পর্ক, একেও খাচ্ছে ওকেও খাচ্ছে, তাহলে পরে খাদ্য খাদকের সম্পর্ক। উৎপাদককে খাচ্ছে প্রথম শ্রেণীকে খাচ্ছে তোমার দ্বিতীয় শ্রেণী বা গৌণ, দ্বিতীয় শ্রেণীকে খাচ্ছে তৃতীয় শ্রেণী, তাহলে এগুলো খাদ্য খাদক সম্পর্ক অনুযায়ী আমাদের তৈরি করা হয়েছে প্রাথমিক খাদক, গৌণ খাদক, প্রগৌণ খাদক। নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে, বলেছে আলোকজীবী বা ফটোট্রপরা হলো। আলোকজীবী বা ফটোট্রপ কাকে বলে? যারা হচ্ছে তোমার আলোর উপস্থিতিতে খাদ্য তৈরি করছে, মানে উৎপাদক বা সালোক সংশ্লেষকারী উদ্ভিদ আমরা বলতে পারি। তাহলে উৎপাদক বা সালোক সংশ্লেষকারী উদ্ভিদটা হচ্ছে তোমার ফটোট্রপ বা আলোকজীবী। ঠিক আছে, পরের প্রশ্ন দেখে নাও কি বলেছে, সৌরশক্তি হলো। সৌরশক্তি একটা কেমন উপাদান জানতে চেয়েছে। সৌরশক্তি কেমন উপাদান? এটা ভৌত উপাদান, এটা হচ্ছে তোমার একটা ভৌত উপাদান। সৌরশক্তি এই জল, বায়ু, মাটি এগুলো সমস্ত কিছু না, ভৌত উপাদানের মধ্যে পড়ছে। তাহলে সঠিক উত্তর আমার ভৌত উপাদান হয়ে গেল। পরের প্রশ্ন দেখে নাও কি বলেছে, বলেছে অক্সিজেন হলো। অক্সিজেন কেমন উপাদান? অক্সিজেন হচ্ছে তোমার একটা অজৈব উপাদান। অক্সিজেন, এই কার্বন ডাইঅক্সাইড এগুলো হচ্ছে তোমার অজৈব উপাদানের মধ্যে পড়ছে। আর জৈব উপাদান কোনগুলো? জৈব উপাদান হচ্ছে তোমার শরীরের ভেতরে আমাদের প্রোটিন রয়েছে, ফ্যাট রয়েছে, এগুলো হচ্ছে তোমার শর্করা রয়েছে, এগুলো হচ্ছে তোমার জৈব উপাদানের মধ্যে পড়বে। পরের প্রশ্ন দেখে নাও কি বলেছে, দেখো বলে দিয়েছে কার্বোহাইড্রেট আর ফ্যাট। কী হবে কার্বোহাইড্রেট, ফ্যাট? বুঝতেই পারছো, এটা হচ্ছে তোমার জৈব উপাদান, এগুলো হচ্ছে তোমার জৈব উপাদানের মধ্যে পড়ছে। পরের প্রশ্ন দেখে নিয়ে কী বলেছে, তাপমাত্রা, আর্দ্রতা। তাপমাত্রা, আর্দ্রতা এগুলো কী বললাম? যে সৌরশক্তি বললাম, তাপমাত্রা বললাম, আর্দ্রতা বললাম, মাটি বললাম, এগুলো কি? এগুলো সমস্ত কিছুই হচ্ছে তোমার ভৌত উপাদানের মধ্যে পড়ছে। কী উপাদান? না ভৌত উপাদানের মধ্যে পড়ছে। তাহলে আজকে আমরা কী করলাম না, বিগত বছরে আসা ইকোলজি এবং ইকোসিস্টেম থেকে প্রশ্নপত্র সলভ করলাম। তোমরা যারা পুরো ক্লাসটা করলে তাদেরকে আমি 100% গ্যারান্টি দিচ্ছি না, তুমি নিজেই নিজেকে 100% গ্যারান্টি দাও। যদি এখান থেকে কোনো প্রশ্ন দেয় তুমি তার সঠিক উত্তর চোখ বুঝে করে আসতে পারবে। ঠিক আছে, তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে এরকম কোনো ইম্পর্টেন্ট টপিক নিয়ে। ততক্ষণ ভালো থেকো, থ্যাংক ইউ, জয় হিন্দ।